দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময় সরাসরি আয়োজনে দিনের শিরোনামগুলো বলবো, এরপরে আমন্ত্রিত দুজন অতিথির সঙ্গে পরিচয় করে দিব, তাদের সঙ্গে কথা বলবো। আজকে শিরোনামের মধ্যে বিদ্যুতের গ্রিড ঝুঁকিমুক্ত না করার কারণেই ব্ল্যাকআউট হয়েছে এই মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। স্মার্ট গ্রিড হচ্ছে সেই কথা তথ্য জানিয়েছেন পাওয়ার সেল। এই বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে আজকে দিনব্যাপী। অপরিকল্পিতভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং দুর্নীতির কারণে জাতীয় গ্রিডে বিপর্যয় হয়েছে, এই অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। সীমান্তে মিয়ানমার উস্কানিমূলক কর্মকাণ্ড যদি অব্যাহত রাখে তাহলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এটা আজকে বলেছেন পরিকল্পনা মন্ত্রী। তিনি আসলে এই বিষয়ে কতটা উপযুক্ত মন্তব্য করার মতো সেটি প্রশ্ন আছে, তারপরেও এটি তিনি আজকে বলেছেন। দিনের এগুলোর প্রধান খবর মূলত আমরা রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আলাপ করব, কারণ রাজনীতির দুজন ঘনিষ্ঠ ব্যক্তি আজকে রয়েছেন। জাতীয় সংসদের দুজন সদস্য, পরিচিত হব তাদের সঙ্গে। রয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব এ কে এম শামীম ওসমান, স্বাগত আপনাকে। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য জনাব হারুনুর রশিদ, স্বাগত আপনাকে। শুরু করতে চাই আসলে আজকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এটি একটা বড় আলোচনার বিষয়। দুই রাজনৈতিক দল যখন আলোচনা করে, কিন্তু এবার খুবই শান্তিপূর্ণভাবে, মোটামুটি শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব শেষ হয়েছে। কিন্তু একই সঙ্গে কিন্তু রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেন্দ্র করে করা হয়। যেন হারুন রশিদ, আপনি কিভাবে দেখেছেন এবারের দুর্গোৎসবকে? ধন্যবাদ। আজকের এনটিভির আজকের এই আলোচনা সভায় উপস্থিত জাতীয় সংসদের মাননীয় সদস্য, নারায়ণগঞ্জের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার, ওসমান পরিবারের অন্যতম ব্যক্তি জনাব শামীম ওসমান, আর এনটিভির সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আজকের এই দুর্গা উৎসব, যেটি বাংলাদেশ নিঃসন্দেহে আমাদের এই উপমহাদেশের মধ্যে আমি বলবো যে বিশ্বের মধ্যেও বলা যায় যে অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ একটি দেশ। টুকটাক বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশে আবহমান কাল থেকে হিন্দু মুসলমানরা পারস্পরিক সৌহার্দ্য সম্পত্তির মধ্য দিয়েই আজকে তাদের এই সমস্ত কর্মকাণ্ডগুলো চালিয়ে আসছে। মাঝে মাঝে বিভিন্ন কারণে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে এটাকে বিভিন্নভাবে বিতর্কিত করা হয়, বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটে। কিন্তু সত্যিকার অর্থে আমি যে এলাকার মানুষ, বিশেষ করে রাজশাহী অঞ্চলে, আমার জানা মতে গত 30-40 বছরে ওখানে হিন্দু সম্প্রদায়ের এই সমস্ত অনুষ্ঠানে কোনো ধরনের কোনো বিতর্কিত কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নাই। তো আমরা প্রত্যাশা করব যে আমাদের যে সম্প্রীতি এটা অব্যাহত থাকুক। তার কারণ আমরা তো মুসলিম সম্প্রদায়ের মানুষ, অন্য ধর্মাবলম্বীর ওপর বেআইনি কোনো হস্তক্ষেপ বা তাদের কর্মকাণ্ডে বাধা প্রদান করার কোনো আমাদের ধর্মীয় দিক থেকেও কোনো বাধা নাই। সুতরাং এই ক্ষেত্রে আমরা প্রত্যাশা করি। কিন্তু আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আজকেও আপনাদের বলেছেন, এই অভিযোগগুলো প্রায় তারা করে থাকেন, যে সাম্প্রদায়িক রাজনীতির ভর কেন্দ্র হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক রাজনীতি বিএনপি কোনোদিনই করেনি, কখনোই করে না, এবং আমরা বিশ্বাসও করি না। এটা ওনার রাজনৈতিক বক্তব্য। আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি কখন কি মন্তব্য করেন এবং এটার পারসেপশনটা কি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে নিঃসন্দেহে সাম্প্রদায়িক সম্প্রীতির নিয়েই আমরা দেশে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। এবং আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমাদের সময় এই সাম্প্রদায়িক সম্প্রীতি সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য আমাদের যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার আমরা সবসময় সেগুলোর ব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছি। আমাদের পক্ষ থেকে কোনো সময়। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন দুর্গাপূজা শুরুর আগে অ্যাপ্রিহেনশন, আর কি আশঙ্কা, যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা চালিয়ে মানে আওয়ামী লীগের উপরে দোষটা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র বা কোনো প্লট। আসলে এই প্রসঙ্গটা এই মুহূর্তে আমি আলোচনা করতে চাই না। এগুলো করতে গেলে তো আজকের অন্যান্য আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে। আপনার হিন্দু সম্প্রদায়ের এদেশের সম্পদ আত্মসাৎ, লুটপাট, দখল, এগুলোর যদি পরিসংখ্যান দেখা যায় দেখবেন যে সরকারি দলের, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন এগুলো সবচেয়ে বেশি জড়িত। আর এগুলোকে আপনার বিতর্কিত করার জন্যে যে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর আপনার বিএনপি বা বিএনপির লোকজনরা এই ধরনের কোনো নজির নাই, কোনো ঘটনা নাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সুন্দর বজায় রাখার জন্য এটা আমাদের সর্বদাই একটা প্রচেষ্টা থাকে, ভবিষ্যতেও থাকবে, এখনও আছে।
জি, জনাব শামীম ওসমান, এই আলোচনাটা তোলা হয়েছে এই কারণে যে বিএনপিকে একটু ব্লেম করে তাদের উপর দোষ চাপিয়ে আসলে তারা যে আন্দোলনটা সূচনা করতে চাচ্ছে, সরকার পতনের কথা বলছে যে 12 তারিখ থেকে তারা আন্দোলনের সূচনা করবে, তাদের লক্ষ্য হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বা একটা নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করা, মানে আগামী ভোট নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত, যেহেতু দেশে গণতন্ত্র নেই, নানা ধরনের অভিযোগ তাদের মধ্যে আছে, সেটাকে দৃষ্টিটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য সরকার বিএনপি সম্পর্কে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছে। এই আলোচনাটা হচ্ছে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আর হারুন ভাইয়ের সাথে আমি ব্যক্তিগতভাবে আলোচনায় বসছি। আপনিও একজন অত্যন্ত প্রথিতযশা সাংবাদিক, এই জন্য আপনাকে আমি প্রথমে শুরুর আগে জিজ্ঞেস করেছিলাম আপনি কি এখন ডিপ্লোম্যাটিক জোনটাকে বিট করেন কিনা। আপনি বলেছেন এখন আর সময় পান না। আর হারুন ভাই বিএনপি করেন, কিন্তু তার প্রতি আমার একটা আলাদা সহানুভূতি বলেন, ভালোবাসা বলেন, শ্রদ্ধাবোধ বলেন, তিনটা জিনিসই আমার কাজ করে। যদি আমরা সমসাময়িকই হব, বিকজ অফ উনি পার্লামেন্টে কিংবা যে কোনো টকশোতে আমরা যখন যে ইয়েতে করোনার সময় কথা বলেছি, উনি কোরআনের আয়াতগুলি বলেন এবং ওনার সাথে আমার মিলে, এইটা একটা জায়গায় মিলে আমাদেরকে। এবং ধর্ম মানুষকে সুন্দর করে, প্রত্যেকটা ধর্মই সুন্দর, কোনো ধর্ম খারাপ কথা বলে না, ঠিক আছে। আর আমাদের ইসলাম ধর্মে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে যে এখানে আমি হিন্দু সম্প্রদায় বলবো না, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন ওনারা যতটুকু অধিকার আমার ততটুকুই অধিকার। যদি আমি বলি আমি সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তাহলে আমার তাকে দেখে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের, কিন্তু অ্যাজ পার দ্য প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী। সো এটা হলো ফার্স্ট। আর দ্বিতীয় কথাটা আসলে আমরা হারুন ভাইয়ের সাথে আমি ঝগড়া যাওয়ার মতো কোনো কারণ নাই এবং আমি যেতেও চাই না, বাট ওনাকে তো ওনার মতো করে প্রশ্ন উত্তর দিতেই হবে। আমি শুধু একটা কথা বলবো, গতকালের পত্রিকায় এসছে আমাদের সজীবাদের জয় বিএনপির 100 দিনের একটা খতিয়ান দিয়েছেন, যেটা সব পত্রপত্রিকায় এসছে। ওই খতিয়ানটা দেখলেই বুঝতে পারবেন যে ওই 100 দিনে কী পরিমাণ অত্যাচার নিপীড়ন হয়েছে এবং তার মধ্যে কত পরিমাণ হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর এবং হিন্দু সম্প্রদায়ের পূর্ণিমাতে কারণে কত মহিলা ধর্ষিত হয়েছে। তো এটা আমি বলবো যে বিএনপি করেছে, বিএনপির সাথে আরও দলও তখন ছিল। সো কে করেছে, যারাই করেছে তারা, আমি বলবো তাদের এক কথায় অমানুষ। কিন্তু আমি একটু অন্য দিক দিয়ে কথাটা শুরু করতে চাই এবং আমি বিশ্বাস করি যে আপনি এবং হারুন ভাই দুজনই এই বিষয়টাকে গুরুত্ব সহকারে নেবেন এবং এই বিষয়টাতে আমরা সবাই একমত হয়ে একটা কথা বলতে পারি। খুবই দুঃখজনক যে আজকে আপনি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাবাহিনীরা অংশগ্রহণ করে জাতিসংঘে সবচেয়ে বেশি, এটা আপনি ভালো করে জানেন। এবং সেখানে আমাদের 3 জন শহীদ হয়েছেন, আমি বলবো শান্তির জন্য লড়াই করতে যে শহীদ হয়েছেন, শান্তিরক্ষী সৈনিক শরীফ হোসেন, শহীদ জসিমউদ্দিন এবং জাহাঙ্গীর আলম, এবং আরেকজন মেজর কমান্ডার মেজর আশরাফুল হক গুরুতর আহত হয়েছেন। তো আজকে আমার একটা প্রশ্ন হারুন ভাইয়ের মাধ্যমে বলতে চাই, আপনার মাধ্যমে বলতে চাই, আমাদের এনটিভির শ্রদ্ধাভাজন সমস্ত দর্শকদের বলতে চাই, দেশি বিদেশি মিডিয়াকে বলতে চাই, এবং আমি চাই যে যেহেতু আপনি একটা অত্যন্ত প্রথিতযশা সাংবাদিক এবং এই বিষয়ে আপনি অনেক কাজ করেছেন, আমি দেখেছি বিদেশি মিশনগুলির সাথে, সেখানে আপনিও এই বিষয়টাকে উত্থাপন করবেন, এটা আমার একটা স্যাটিসফ্যাকশন হবে। সেটা হচ্ছে দেখেন, শান্তিতে নোবেল পায় বহু দেশ, হ্যাঁ, বহু দেশ, ব্যক্তি, এমন এমন ব্যক্তিরা শান্তিতে নোবেল পান, শান্তির জন্য 1 সেকেন্ড কাজও করেন নেই, এরকম লোকেরও না শান্তিতে নোবেল পায়, হ্যাঁ, যেটা শুনি কিংবা দেখি। এখানে দেখেন আমাদের বাংলাদেশ আর্মির 126 জন, বাংলাদেশ নেভির 4 জন, বাংলাদেশ এয়ারফোর্সের 9 জন, টোটাল আর্ম ফোর্সেস 139 জন আমাদের কিন্তু মৃত্যুবরণ করেছে এই পৃথিবীর শান্তি রাখার জন্য, এবং সিভিয়ারলি ইনজুর্ড হয়েছে 237 জন। এই মুহূর্তে সারা পৃথিবীতে আমাদের আর্ম ফোর্সেরা কাজ করছে, আর্মির কাজ করছেন 5738, 5738, নেভির কাজ করছেন 352, এয়ারফোর্সের কাজ করছেন 516, টোটাল হচ্ছে 6606, পুলিশের 506 জন, টোটাল 7112। তো আমি একটা কথা বলতে চাই, আমাদের যদি এত লোক শুধুমাত্র সারা বিশ্বের শান্তির জন্য 140 জন মানুষ জীবন দিয়েছেন, 2000 জীবন ধরে মানে একদম খুব বাজেভাবে ইনজুর্ড হয়েছেন, এটা ইউনাইটেড নেশনসের রিপোর্ট আপনাকে বললাম, তাহলে আমার দাবি হচ্ছে সেই দেশের সেনাবাহিনী, পুলিশ, র্যাবকে বিতর্কিত করা হচ্ছে। আমি তো ডিজার্ভ করি, বাংলাদেশ ডিজার্ভ করে যে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে শান্তিতে নোবেল দেওয়া উচিত।
আমি মনে করি এই ব্যাপারে আমার ভাই হারুন ভাইও কথা বলবেন, আপনিও উপস্থাপক হিসাবে না, একজন বাংলাদেশের মানুষ হিসাবে আপনিও কথা বলবেন, ইয়েস আমরা এটা ডিজার্ভ করি, কারণ এত রক্ত তো কেউ দেয় নাই। জি না, আপনি রেলেভেন্টলি বলেছেন, কিন্তু প্রশ্নটা আসছে যে এটা আন্তর্জাতিক অঙ্গনে শান্তি রক্ষার কাজে যখন নিয়োজিত আছে আমাদের সেনারা, জি একই সঙ্গে কিন্তু যেটা বিতর্কের কথাটা আপনি তুলেছেন, তাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সির নানা শাখা কিন্তু বিতর্কিত হয়েছে আন্তর্জাতিক বিচারে, মানে কোনো দেশ তার সেদের উপর স্যাংশন আরোপ করেছে। একই সঙ্গে আবার রাজনৈতিক অঙ্গনে প্রতিপক্ষরা যখন আপনাদের অভিযুক্ত করে যে এখানে আপনারা শান্তি বিঘ্নিত করছেন, তাদের অধিকার রাইটস ক্ষুণ্ণ করছেন, সেটাকে আপনি কিভাবে ডিল করবেন? দেখেন, একদম রিলেভেন্ট কোশ্চেন করেছেন। আজকে আমি অবাক, বিস্মিত এবং লজ্জিত হই যে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, তাই না, জাতিসংঘ একটা তদন্ত করেছেন, তদন্ত করে 76 জনের গুমের একটা লিস্ট দিয়েছেন। এর মধ্যে কয়েকজনকে পাওয়া গেছে এবং আর বাকি 4-5 জন যেটা আছে, যেটা আমাদের সজীবাদের জয় একটা লিস্ট প্রকাশ করেছেন যে তারা ভারতের নাগরিক এবং তারা ভারতে আছেন। তাহলে বিষয়টা, এবং সুফিয়া কামাল আমাদের যে আছেন, ওনার সুলতানা কামাল, উনি সহ আর বেশ কিছু জন প্রতিচর্যা মানুষ যারা সরকারের পক্ষে কথা বলেন না কোনো সময়, ওনারাও কিন্তু বলেছেন এটা প্রচণ্ডভাবে বিতর্কিত এই লিস্টটা। তো এই যে লিস্টটাকে বিতর্কিত করলো, আমার একটা জায়গায় কষ্ট লাগে যে সব জায়গায় কেন আমরা ভাগ হব, সব জায়গায় কেন হারুন ভাই আর শামীম ওসমান দুটা গ্রুপ হবে, এইখানে আমরা কেন একসাথে আমরা সবাই আমাদের কথা ভয়েস রেজ করব না কেন? বিকজ দিস ইজ আওয়ার পুলিশ, দিস ইজ আওয়ার আর্মি, দিস ইজ আওয়ার র্যাব, এটা কোনো রাষ্ট্রের না, ইয়ের না। জি, এখানে সজীবাদের জয় 100 দিনের বিএনপির কর্মসূচির সময় আমাদের সনাতন ধর্মাবলম্বীদের উপর কী ধরনের সহিংসতা হয়েছে তার একটা নাকি তথ্য দিয়েছেন, আর আমাদের যারা গুমের শিকার হয়েছে সে ব্যাপারেও একটা তথ্য দিয়েছেন। আমি জানি না, আমার কাছে সব প্রশ্ন, আমি বেশি অতীতে যাব না। 2009 সাল থেকে বর্তমান সরকার ক্ষমতায়, এই ক্ষমতাকালীন সময়ে যে সমস্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে, গত বছর কুমিল্লায় সংঘটিত হয়েছে, চট্টগ্রামে বৌদ্ধ মন্দিরে সংঘটিত হয়েছে, এরকম বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মামলাও হয়েছে, এখনও পর্যন্ত একটি মামলারও কোনো চার্জশিট এবং তদন্ত নিষ্পত্তি হয়নি। কেন হয়নি এটা আজকে আমি দর্শকদের সামনে প্রশ্ন রেখে গেলাম, শামীম ভাইয়ের কাছেও প্রশ্ন রাখলাম যে আজকে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, এগুলোর মামলা হওয়ার পরেও কেন এটার ব্যাপারে গোয়েন্দা সংস্থা বা আমাদের সরকারি উচ্চ পর্যায়ের জায়গা থেকে কেন নিষ্পত্তি হচ্ছে না। দ্বিতীয়ত, আপনার আজকে বাংলাদেশ সেনাবাহিনী নিঃসন্দেহে আমাদের শান্তিরক্ষা মিশনে অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে, কোনো সন্দেহ নাই। যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত আমি কামনা করছি। বাংলাদেশে যারা গুমের শিকার হয়েছে, এইটা নিয়ে সজীবাদের যে কী বলেছে আমি জানি না। বাংলাদেশের এটিকে কেন্দ্র করে মায়ের ডাক নামে একটি সংগঠন আছে, প্রতি বছর তারা আপনার বিভিন্ন জায়গায় তারা মানববন্ধন করছে, দাবি জানাচ্ছে যে গুমের যারা শিকার হয়েছে আমরা তাদের সন্ধান চাই, এটা রাষ্ট্রের দায়িত্ব। এখানে কে কি বললো, কার কি তথ্য দিলে আমার জানার বিষয় নেই। আমার দেশের যে সমস্ত নাগরিকরা গুমের শিকার হয়েছে, আমরা চাই যে তাদের অবস্থান কি, তারা কোথায় আছে, তারা নিখোঁজ কিনা, এই বিষয়গুলো আমরা সুস্পষ্ট। 2-4 জন আজকে সন্ধান পাওয়া গেছে, ইন্ডিয়ান কারাগারে কারা আছে, এই তথ্যগুলো সরকারিভাবে দেওয়া হোক না কেন। যে আমরা যে 76 জনের যে তথ্য সরকারের কাছে জাতিসংঘ চেয়েছে, সেই তথ্যের ব্যাপারে সরকার সুস্পষ্টভাবে বলুক যে 76 জনের মধ্যে 5 জনকে পাওয়া গেছে আর বাকি 72 জনকে পাওয়া যায়নি। তাহলে 72 জনটা কোথায় গেল? এটা তো আজকে 1 বছরে গুম হয়নি, এটা লাগাতারভাবে এই গুমের শিকার হয়ে আসছে গত কয়েক বছর যাবৎ, যেটা মানুষের মধ্যে চরম উদ্বেগের শিকার, যেটা বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সরকার গিয়েছে, কিন্তু এই বর্তমান সরকারের আমলে যে পরিমাণ গুমের শিকার হয়েছে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যে কারণে র্যাব স্যাংশনের শিকার। কিন্তু প্রশ্নটা যেটা উনি ধরাতে চাইলেন সেটা হচ্ছে যে নাম্বার অফ মানে পার্সনস, যে আপনার এটার মধ্যে একটু গরমিল, আপনার অনেক বেশি দাবি করা হচ্ছে কিনা। গুম খুনের প্রসঙ্গ যখন আসে তখন সরকার কিন্তু বলে, এবং তারা রিসেন্টলি যে বক্তব্যটা দিচ্ছে যে আপনাদের অন্তর্কলহে, এবং তথ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে বিএনপি নিজেদের লোকদেরকে নিজেরাই মারে, কিছু লোক আবার ধরেন নানা কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কিছু লোক হয়তো নিজেরাই নিজেদেরকে শেষ করে ফেলে বা কমিটেড সুইসাইড, এই ধরনের বিষয়গুলো কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনারা যে তথ্যগুলো দেন সেটার সঙ্গে একটা গরমিল আছে, এই জিনিসটাই বলতে চাচ্ছি। এগুলো আসলে খুব দুঃখজনক। আপনার আমার স্বজন হারিয়েছি, আমি আমার পরিবারের সদস্যকে হারিয়েছি বা আমার দলের সহকর্মীকে হারিয়েছি, আমি কেন আপনার এটাকে গোপন করব? সরকার যদি এই কথা বলতে পারে, অস্বীকার করতে, সরকার তো সেই বিষয়টা প্রকাশ করে দেখ না কেন। আমরা চাই যে সরকার এখানে যে 76 জন, এটা তো খুব কম, এর চেয়ে আরও বেশি গুমের শিকার ব্যক্তি আছে। এই যে কয়জনের কথা জাতিসংঘ থেকে বা আন্তর্জাতিক মহল থেকে বলা হচ্ছে, এ ব্যাপারে সঠিক তথ্য উপস্থাপন করা সরকারেরই দায়িত্ব।
সরকার নিখোঁজ হয়েছে, হারিয়ে আছে বা আত্মগোপন করে আছে এইভাবে না বলে এটা সরকারেরই দায়িত্ব। এটা আজকে 1 বছরে না, এটা বিগত কয়েক বছর যাবত এই ধরনের একটা সংস্কৃতি চালু হয়েছে। সুতরাং বাংলাদেশে যে বিচার সাগর পাড়ি দিতে গিয়ে মারা যাচ্ছে, এই ধরনের কথা সরকার বলছে। সাগর পাড়ি দিতে গিয়ে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে, এই তো গতকালকেও দেখলাম যে রোহিঙ্গারা যাচ্ছিল গিয়ে সেখানে মারা গেছে। এটা তো হচ্ছে, এটা তো ঘটছেই প্রতিনিয়ত, সেটা ভিন্ন জিনিস। আর গুম কিন্তু ভিন্ন জিনিস। সাগর পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া, কেউ নিখোঁজ হওয়া, আর গুম হচ্ছে যারা পরিবার সদস্য বলছে যে আইন প্রক্রিয়া সংস্থার পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপর সে নিখোঁজ। এরকম ঘটনা তো আমার নির্বাচনী এলাকায় আছে। এবং এই যে ব্যক্তি নিখোঁজ হয়েছে সে মানবাধিকার কমিশনে, উচ্চ আদালতের প্রধান বিচারপতি বরাবর তার নিজস্ব থানায় অভিযোগ দাখিল করেছে, তারপর নিখোঁজ। তারপর একজন নিখোঁজ হওয়ার পর তার পরিবার যখন আহাজারি করছে, তার বিভিন্ন জায়গায় তার খোঁজার জন্য চেষ্টা করছে, সরকার সেটাকে আমলে নিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। এটা হয়ে ব্যস্ত সরকার কি আসলে ডিটেল না না, এটা হারুন ভাইয়ের সব কথা ফেলে দেওয়ার মতো না। এটা যে হয় নাই তা তো না, অবশ্যই হয়েছে। আমাদের সরকারের সময় হয়েছে, নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে। এই 7 মার্ডারের পরে কিন্তু ফার্স্ট আমি আমার ভয়েস রেইজ করেছিলাম। আমাকে প্রথমে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তারা ভুল বুঝতে পেরেছে, ভুল বুঝেছিলেন যে আমি বোধহয় একটা অসত্য কথা বলছি। পরে র্যাবের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ, এখন আরও বড় বড় পোস্টে গেছেন, মেজর জেনারেল হয়েছেন। 1-2 দিনের মধ্যে যখন ওনারা ফাইন্ড আউট করেছেন যে আমি সত্য কথা বলেছি এবং যেখানে জানানোর দরকার সর্বোচ্চ জায়গায় আমি 45 মিনিটসের মধ্যে জানিয়েছি। আজকে আপনি দেখেন বিচারহীনতা কিন্তু হয় নাই। ক্যান ইউ বিলিভ ইট যে র্যাবের এত বড় বড় অফিসার, এত বড় বড় সেনাবাহিনীর অফিসার দেয়ার ইন দ্য জেল, তারা কিন্তু জেলে আছেন এবং তাদের কনভিকশন হয়েছে। এই ঘটনা আওয়ামী লীগের সময় হয় নাই, এই কথাটা যেমন বলা ঠিক হবে না। বিএনপির সময় যে প্রচুর পরিমাণ হয়েছে, এটার জন্য বেশি কিছু দেবো না। আমি আমার এলাকার একটা ঘটনাই বলি। এটা বলছেন যে ঘর থেকে তুলে নিয়ে গেছে নারায়ণগঞ্জের নজরুল ইসলাম সুইট, একটা ছেলে, ও ম্যাডাম খালেদা জিয়াকে 2001-এর পরে কালো পতাকা দেখিয়েছিল। হি ওয়াজ অ্যারেস্টেড, ফাইন, অ্যারেস্ট হয়েছে, ডান্ডা বেরিয়ে পড়িয়ে জেলখানায় নিয়ে হয়েছে। নিয়ে সে কিন্তু জেলখানায় অর্থাৎ কাস্টডিতে আছে, ওকে, কাস্টডিতে আছে। ওই কাস্টডির থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তৎকালীন র্যাবের অফিসার তারা বের করে নিয়ে গেছে। নিয়ে তারপর দিন তার লাশ পাওয়া গেছে রাস্তার পারে। শুধু ওকে একলা না, সেলিমকে, জাফরকে, এরকম 4 জনের লাশ পাওয়া গেছে। সো আমি কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করি না। তবে র্যাবের বর্তমান যে ডিজি নতুন এসছেন, উনি একটা কথা বলেছেন, উনি নিশ্চিত তথ্য নির্ভীত কথা বলে। সাংবাদিকরা প্রশ্ন করেছে যে 76 জনের ব্যাপারটায় উনি বলেছেন আমরা সংস্কার করবেন কিনা, বলছেন নো, আমরা প্রতিদিনই সংস্কার করছি। এবং উনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে আমরা যে লিস্ট আমাদের কাছে চাওয়া হয়েছে আমরা সেটার উত্তর দিয়েছি, এর পরিপ্রেক্ষিতে আমাদের কাছে আর কিছু জিজ্ঞেস করা হয়নি। অর্থাৎ যারা উত্তর চেয়েছেন দে আর স্যাটিসফাইড। কিন্তু এগুলো তো ধরেন ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম হয়ে যাওয়ার অভিযোগ, পাল্টা অভিযোগ। জি জি জি। কিন্তু রাজনৈতিক অঙ্গনও যদি আপনি খেয়াল করেন, যে কয়েকদিন আগে বিএনপি যেরকম রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে, সরকার বলেছিল যে কোনো বাধা বিপত্তি থাকবে না, তারা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারবে। কিন্তু দেখা গেল যে ভোলায়, তারপরে আপনার এলাকাতেও সেখানে দেখা গেল যে ল এনফোর্সিং এজেন্সি অভিযুক্ত হয়েছে, সরাসরি গুলি মাধ্যমে এই ধরনের অভিযোগ এসেছে যে ওখানে শুট আউট হয়েছে এবং মারা গেছে। তো এগুলো তো আবার প্রকাশ্যেই রাজনৈতিক এক ধরনের নিপীড়নের অভিযোগ তো তৈরি হচ্ছে যে তারা যখন, অফকোর্স ব্যাপারটা যেটা হচ্ছে, একটা হচ্ছে যে হত্যাকাণ্ড, আর হচ্ছে যে আমাকে এখন যদি হারুন ভাইকে নিয়ে আমি এই কাপটা ছুঁড়ে মারি, হারুন ভাইয়ের অধিকার আছে এই কাপটাকে প্রোটেক্ট করা, কিংবা তারপর যদি উনি মনে করেন যে এরপরেই মারছি, তাহলে ওনার দায়িত্ব হচ্ছে আমাকে ফেলে দেওয়া। সো যেমন আমি নারায়ণগঞ্জের ঘটনাটা, যে আমি সেদিন নারায়ণগঞ্জ ছিলাম না, তার 2 দিন আগে নারায়ণগঞ্জে আমরা জনসভা করেছি, একটা আপনার টেলিভিশনে দেখেছে, লাইভ দেখেছি বেশ খানিক্ষণ, প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোক, আমার ছোট্ট একটা মানুষ দেখেছিলাম, 1.5 থেকে 2 লক্ষ লোক হয়েছে। তারপর দিন নারায়ণগঞ্জে যারা নেমেছে, যেই ছেলেটাকে অ্যারেস্ট হয়েছে, র্যাব অ্যারেস্ট করেছে, কিন্তু নাম বলার দরকার নেই, একদম ছিসরা, হ্যাঁ, সে কিন্তু বিএনপির আমল থেকে পলাতক। কারণ বিএনপির ওনাদেরই নেতা তরুমুল আলম খন্দকার সাহেবের আপন ছোট ভাই, সে ড্রাগসের বিরুদ্ধে কথা বলেছিল, তাকে গুলি করে হত্যা করেছিল তৎকালীন এমপির নির্দেশে। এমপি নিজেও আসামি এবং সেই ছেলেও আসামি। 21 বছর পরে যে ওই ছেলে গ্রেফতার হলো, এবং নারায়ণগঞ্জে সেই দিন হঠাৎ করে, বিএনপি কিন্তু বড় নেতা ছিল না, হঠাৎ করে চতুর্দিক থেকে, আমি পরে ভিডিও ফুটেজ দেখলাম, যেভাবে পুলিশের উপরে অ্যাটাক করলো। তো পুলিশ তো আত্মরক্ষার্থে বলছে, মানুষ তো না, মুন্সিগঞ্জে পুলিশকে মারতে 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 পানিতে নামালো। বাট ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমার কাছে একটা মনে হচ্ছে ইটস এ পার্ট অফ দ্য ডার্টি গেমস। যেই গেমের সাথে হয়তো হারুন ভাই জড়িত না, যে গেমের সাথে হয়তো অনেক বড় নেতারাই জড়িত না, কিংবা অনেকে জানেন না। হ্যাঁ,
বিএনপিকে এখন খুব, আমার মনে হয় খুব সাবধানে চলা উচিত। আমি যদিও বিএনপি করি না, আমার জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা নাই, বাট যাতে একটা জিনিস খেয়াল করে রাখা উচিত, যাতে ওনাদের, অফকোর্স দে আর এ পপুলার পার্টি, আমি এটা অস্বীকার করবো না, তাদের ভোট ব্যাংক আছে, তাদের কাঁধে বন্দুক রেখে যাতে অন্য কেউ বন্দুক চালাতে না পারে। জি জনাব হারুন রশিদ, আপনারা কি দেখছেন? না, এখানে আপনার সারা দেশের যে বর্তমান অর্থনৈতিক সংকট, সারা দেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আপনি প্রতিদিন পত্রিকা দেখেন অস্ত্র উদ্ধার হচ্ছে, অবৈধ অস্ত্র, আপনার লাশ পড়ে থাকছে খালে বিলে, বেওয়ারিশ লাশ পড়ে থাকছে পাওয়া যাচ্ছে, এই যে একটা চরম একটা উদ্বেগজনক অবস্থা বিদ্যমান। এর প্রতিবাদে রাজনৈতিক দল হিসাবে বিএনপিতে একটা দায়িত্ব আছে, তার অংশ হিসেবে আমরা প্রতিবাদ করতে চাচ্ছি। সেখানে আপনার সরকারি বাহিনী আপনার বাধা প্রদান করছে, এবং বাধা প্রদান করতে গিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে, শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে, এইটি কারণে আপনার এই সমস্ত হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। আপনি নারায়ণগঞ্জে যে ঘটনাটা দেখবেন যে একজন ডিবির পোশাকধারী পুলিশ 303 রাইফেল চার্জ করছে। আজকে প্রশ্ন এসছে, গণমাধ্যমে খবর এসছে, এখনও পর্যন্ত কিন্তু পুলিশের ঊর্ধ্বতন জায়গা থেকে এর তথ্য আসে নাই যে সে ডিবির একজন পোশাকধারী ব্যক্তি 303 রাইফেল পেল কোত্থেকে, এবং মিছিলে 303 রাইফেল ব্যবহার করার কথা না, কোনোভাবেই কথা না। সেখানে আপনি ওই গুলি যেগুলো ছাড়রা গুলি ব্যবহার করে, টিয়ার সেল ব্যবহার করতে পারেন, কিন্তু 303 রাইফেল ব্যবহার করতে পারেন না। গণমাধ্যমে ছবি এসছে। আপনি মুন্সিগঞ্জে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, যেখানে মেডিকেল রিপোর্ট বলল যে সে গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে, অথচ পুলিশ সুপার আপনার মুন্সিগঞ্জের প্রেস কনফারেন্স করে বলছে যে না, সে ইটের আঘাতে মারা গেছে। তাহলে আপনি এই যে একটা সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়া, অস্বীকার করার সরকারি প্রতিষ্ঠানের জায়গা থেকে এটা তো জনগণ প্রত্যাশা করে না। মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে। মানুষের মধ্যে আজকে আমরা যদি আপনার এই সমস্ত অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার স্পেসটা না পাই, এই কথাগুলো বলার সুযোগ না পাই, তাহলে মানুষ তো কোথায় যাবে আপনার? যে কারণে মানুষের যে উদ্বেগ থেকে ঘটনাগুলো ঘটছে। আজকে শামীম ভাইরা দীর্ঘ 15 বছর যাবৎ ক্ষমতায় আছেন, কীভাবে ক্ষমতায় আছেন, কী প্রক্রিয়া ক্ষমতায় আমি সে বিষয়ে আলোচনায় যাব না। তবে দেশে তো একটা সংকট বিদ্যমান, কোনো সন্দেহ নাই। নির্বাচন নিয়েও সংকট। আজকে আমরা বারবার বলছি যে একটা নির্বাচনকালীন সময়ে, এটা প্রধানমন্ত্রীর দাবি ছিল 96 সালে, যে বিরোধী দলবিহীন নির্বাচন, একতরফা নির্বাচন মেনে নেবে না। আজকে সারা আন্তর্জাতিক বিশ্ব বলছে, সারা আন্তর্জাতিক বিশ্ব, আপনি কদিন আগের গণমাধ্যম দেখেন যে সারা আন্তর্জাতিক বিশ্ব বলছে আগামী নির্বাচন গ্রহণযোগ্য, অবাধ এবং অংশগ্রহণমূলক চাই। এখন আগামী নির্বাচন কি হবে? আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে না আবার একতরফা একটা প্রহসন নির্বাচনের দিকে যাবে? সেই দিকে কিন্তু আজকে একটা বিরাট বড় চ্যালেঞ্জ আছে। এখন এই একটা অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সব কিছুই কিন্তু এখানে একটা ভয়ানক একটা অবস্থা বিরাজ করছে। তার পাশাপাশি এখানে আজকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উপর স্যাংশন আসছে, তাদের এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংই বলেন, গুমই বলেন, বা এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের জন্যই বলেন। সুতরাং স্বাভাবিক কারণে এখন যদি আমরা বিরোধী দল হিসেবে আমাদের যে ন্যায়সঙ্গত প্রতিবাদ, ন্যায়সঙ্গত যে জায়গাগুলো যদি আমরা করার সুযোগ না পাই, এইভাবে যদি আমাদের উপর অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়, স্বাভাবিক কারণে কিন্তু পরিস্থিতি আরও সংকটময় হবে, আরও আপনার পরিস্থিতি খারাপের দিকে যাবে আমি মনে করি। জি, সংকটের দিকে যাচ্ছে। না, হারুন ভাইয়ের কথা ঠিক, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং আমাদের পার্টির সাধারণ সম্পাদকও কিন্তু বলেছেন, অতি উৎসাহী হয়ে যদি কেউ আঘাত করে, হ্যাঁ, এটাকে বরদাস্ত করা হবে না। আমার মনে হয় যদি অতি উৎসাহী কেউ করে আঘাত করে, আওয়ামী লীগের মধ্যে যারা করে সবই কি আওয়ামী লীগ? বিএনপির মধ্যে যারা, জাতীয় জীবনে যে সংকটগুলোর কথা ওনারা আমি বলছি, হ্যাঁ জি, ওটাতে আসছি। যেটা উনি বলেছেন যে ভেরি রিলেভেন্ট কোশ্চেন। আমাদের কিন্তু এখন এই যে ইলেকশনের সময় যে আমাদের যে নেক্সট জেনারেশন, আমার ছেলেরা কিংবা হারুন ভাইয়ের ছেলে মেয়ে, আমাদের যারা একদম ইয়াং জেনারেশন, যারা আমাদের অ্যাসেট, যারা এই দেশটাকে নিবে, আপনার সন্তানরা, সো ওরা কিন্তু আমাদের কথাবার্তাকে পছন্দ করছে না। হ্যাঁ, যেমন আমরাও একটা খারাপ কথা বলছি, বিএনপিও বলছে কি বাসের মধ্যে লাঠি নিয়ে আসো, ছোট বাস না, জাতীয় পর্যায়ে বড় বড় নেতা, আই রেসপেক্ট দেম, অফকোর্স তারা আমার অনেক জ্ঞানী লোক, বলছে রডের আগে বাসের মধ্যে আরও বড় বাস নিয়ে আসো, আরও বড় রড নিয়ে আসো, খালি হাতে যাওয়া উচিত হয় নাই। এই যে কথাগুলি, হ্যাঁ, হয়তো ওনারা একটা রিলেভেন্ট কারণে হয়তো কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য, বুস্ট আপ করার জন্য বলছেন, বাট আপনি এই কথাগুলি বলে, হ্যাঁ, আপনি রাজনীতিতে কি লাভ হবে আমি ঠিক বুঝি না। মানুষ কিন্তু এটা পছন্দ করছে না। বরঞ্চ আমার মনে হয় যারা সিনিয়র পলিটিশিয়ান আছেন, যারা সুন্দর মতো গুছিয়ে শান্তভাবে কথা বলেন, হারুন ভাইয়ের মতোই আমি বলবো যে ওনারা যারা আছেন, কিংবা আরো যারা বড় পর্যায়ে আছেন, ফখরুল সাহেব আছেন, কি অ্যাচিভ করার জন্য সেটা শুরু হবে, আমাদের টার্গেটটা কি, লক্ষ্যটা কি, ওনারা ওনাদের মতো করে বলতে পারে যে হোয়াটস গোয়িং। যেমন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গতকাল এসেই বলেছেন যে সারা পৃথিবীর সাথে আলোচনা হয়েছে। হ্যাঁ, ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকায়, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে মানে তার সম্বন্ধে কী ধরনের বক্তব্য দিয়েছে আপনি দেখেছেন ইতিমধ্যে। আমার মনে হয় যে একটি নারী, একটি শক্তির নাম শেখ হাসিনা। হ্যাঁ,
তো ওয়াশিংটন পোস্ট তো আর হালকা পত্রিকা না, জেনে শুনেই তো তারা লিখেছে। তো আজকে যে জিনিসটা হচ্ছে যে এই নির্বাচন নিয়ে কথাবার্তা, তত্ত্বাবধায়ক সরকার এটা বলছেন, বিদেশিরাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। যেমন ব্রিটিশ অ্যাম্বাসেডর কদিন আগে এক কথা বলেছেন, গতকাল কিন্তু উনি হয়তো চিন্তা ভাবনা করে জ্ঞানী মানুষ, উনি বলেছেন কিন্তু সংবিধানের ভিতরে থেকেই একটা ফেয়ার ইলেকশন হতে পারে। সো ওই জায়গাটাতে আমরা ইলেকশনটাকে আমরা একটা জায়গায় রাখি। অফকোর্স ইলেকশন ফেয়ার হতে হবে, অফকোর্স ওনাদের ডিমান্ড ফুলফিল করতে হবে, সন্তুষ্ট করতে হবে, এবং দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকারের না। নির্বাচন কমিশন তো দেখে সেরে যাবে, কিন্তু তার আগে যে দরকার, যেটা হারুন ভাই বারবার বলার চেষ্টা করছেন, এবং দ্যাটস ওয়াই আই রেসপেক্ট হিম পার্সোনালি, যে ওনার কথাগুলি খুব মূল্যবান হয়, যে অর্থনীতি। সারা পৃথিবীতে কিন্তু আজকে অর্থনীতির ধস নেমেছে, আর আমরা একটা ছোট্ট দেশ, আমাদের 16-17 কোটি মানুষ। আমাদের ওনার একটু আগে ওনার সাথে কথা হচ্ছিল যে ওনাদের এলাকায়, যেহেতু ওনার এলাকার থেকে চাল এই শস্যটা বেশি হয়, উনি যেটা বললেন আমাকে, যেটুকু আমি শুনলাম, আমাদের এলাকায় তো ইন্ডাস্ট্রি সব যে 30% কম হয়েছে, যেটা উনি আশঙ্কা প্রকাশ করলেন। এই চাল, গম, আমাদের যে জিনিসগুলি দরকার, হ্যাঁ, সারা পৃথিবীতে আপনি পয়সা দিয়েও কিন্তু কিনতে পারবেন না, পয়সা দিয়েও কিনতে পারবেন না কয়েকদিন পরে। সো আমার মনে হয় যে বিএনপি একটা যদি জনগণের আস্থা নিতে চায়, আওয়ামী লীগের উচিত, বিএনপির উচিত, দরকার সব দল, আওয়ামী লীগ বিএনপি না, কিংবা যারা কোনো দল করেন না, অর্থনীতিবিদ উচিত এবং যারা জ্ঞানী লোক, তাদেরকে নিয়ে বসা উচিত যে সামনে যে সমস্যাটা আছে, হাউ ক্যান উই ওভারকাম দিস। সেই বসাটা উদ্যোগটা নেবে কে? যে উদ্যোগ নেবে সে মহান হবে, সরকারও নিতে পারে। ইজ দেয়ার এনি রুম ফর ডায়ালগ অর না, আপনারা তো পতনের দিকে যাচ্ছেন, পতনের আন্দোলন দিবে। ভালো কথা বলেছে। এখন বিষয়টা হচ্ছে কি, দেখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে, আমি একটু চলে আসলাম এই কারণে, আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা আয়াত দিয়েছেন যে মানুষ খুবই তর্কপ্রিয়। আমরা বুঝেও তর্ক করি, না বুঝেও তর্ক করি, জেনে করি, না জেনেও করি, ব্যক্তি স্বার্থে করি, দলীয় স্বার্থে করি, বিভিন্ন কারণে আমরা তর্ক বিতর্ক করি। কিন্তু আসলে মূল জায়গাটা কোথায়, আমাদের সংকটটা কোথায়? সংকটের জন্য আল্লাহ রসুল বলছে যে তোমরা যে কোনো কাজের পূর্বে আলোচনা করো, এতে তোমাদের কল্যাণ আছে। এটা হাদিসের কথা। আমি বলছি এই কারণেই যে আজকে আপনি যখন এই যে সংকটটা, এটা তো একটা সংকট, ইন্টারন্যাশনাল ক্রাইসিস, আজকে অর্থনৈতিক সংকট, বৈশ্বিক পরিস্থিতি, এটা আন্তর্জাতিক সংকট, সেটা তো আছে, কিন্তু আমাদের দেশের সংকটটা কোথায়? যে আমাদের এই জাতীয় সংকটে আমরা একসাথে বসতে পারছি না, আমরা জাতীয় সংকট নিয়ে আলোচনা করতে পারছি না, আমরা জাতীয় সংকটের সমাধানের পথ কি, এটার জন্য বলেন যে সংকটে আলোচনার জন্য ডাক দিলেও আপনারা সেখানে যাননি। এটার জন্য আমরা সেরকম কোনো জায়গায় যে দাঁড়াতে পারছি না, আমরা একে অপরে দোষারোপ করি, আমরা এটা পার পেয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের বসতে হবে। সর্বশেষ কিন্তু আমাদের এই জাতীয় সংকট থেকে উত্তরণ ঘটাতে গেলে আমাদের এই বৃহত্তম রাজনৈতিক দলগুলোকে সংলাপের পথমুক্ত হতে দায়িত্ব সরকারেরই। সরকার কি পথে? সরকার যদি মনে করে না আমরা সবকিছু ঠিকঠাক মতো চালাচ্ছি, এটা আমি মনে করি যে ঠিক না। পার্লামেন্টে তো সংলাপ হচ্ছে, পার্লামেন্টে কথা বলছেন না, পার্লামেন্টের সংলাপ দিয়ে তো আপনার পার্লামেন্টে তো এখানে বিএনপি সেভাবে নাই। ব্যাপার হচ্ছে যে পার্লামেন্টের আপনার এই সংলাপ দিয়ে তো এই সংলাপ দিয়ে সমাধান আসবে না। আপনাকে এখানে মূলত যে জায়গাটা আপনাকে আসতে হবে, যে নির্বাচন নিয়ে যে সংকটটা দাঁড়িয়ে গেছে গত 10-15 বছর যাবত। আপনি এখন ধরেন যে জেলা পরিষদের নির্বাচন হচ্ছে, আমি স্বামীকে সাক্ষী রেখে বলছি যে জেলা পরিষদ নির্বাচনে কি কোনো দল অংশগ্রহণ করেছে? তারাই অংশগ্রহণ করছে। অলরেডি অর্ধেক জেলা পরিষদ বিনা ভোটে নির্বাচন হয়েই গেছে। তাহলে নির্বাচন কার জন্যে? নির্বাচন তো হচ্ছে যারা এখানে নির্বাচন করতে চায়, যারা ওই প্রতিষ্ঠানটাতে বসতে চায় তাদের জন্য। তারা কেউ অংশগ্রহণ করছে না, তাদের মধ্যে সে আস্থা দাঁড়াচ্ছে না যে আমি নির্বাচন করতে পারলে আমি নির্বাচিত হতে পারবো কিনা, যে কারণে কেউ অংশগ্রহণ করছে না। যে কারণে এখানে আপনার রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরাই, আর রাজনীতিবিদরা আপনার অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করবে। সুতরাং এখানে অবশ্যই আপনাকে এই আগামী নির্বাচন, আমরা যা হয়েছে হয়েছে, আর না প্রত্যেক অতিরিক্ত কোনো কিছু ভালো না, কোনো কিছু অতিরিক্ত ভালো না। যে কারণে আমি মনে করি যে এখানে শামীম ভাই বলেছেন আলোচনার কোনো বিকল্প নাই, আলোচনা আপনাকে করতেই হবে এবং আলোচনা করে আপনাকে সমাধানের পথ বের করতে হবে, কোনো কূটকৌশল নেওয়ার কোনো অবকাশ নেই। এই সময় জনাব শামীম ওসমান, জনাব হারুন রশিদ বলছিলেন যে সব কিছুর শেষ আছে, অতিরিক্ত কোনো কিছু ভালো না। সরকার ওনাদের দৃষ্টিতে সরকার অনেক বাড়াবাড়ি করেছে, এখন সামনে যে নির্বাচন আসছে এটা পার্টিসিপেটরি করা দরকার, এবং তারা যে দাবিটা করছে একটা জায়গার মধ্যে উনি বলছেন যে ডায়ালগ, আপনার কথা সূত্র ধরে বলেছেন যে দেয়ার হ্যাজ টু বি অ্যান এন্ড থ্রু ডায়ালগ। এটা তো ভালো একটা ইঙ্গিত। আপনারা কি মনে করেন? যে আমি ওনার সাথে একমত, শুধু বিএনপির সাথে না, সবার সাথেই আলোচনা করা উচিত। সো আমাদের একটা সুন্দর দেশ রেখে যেতে হবে সামনের প্রজন্মের জন্য। আমি হারুন ভাই, আমি প্রথমে বলেছি ওনাকে কিন্তু আমি বিএনপি ওনার মানে উনি কিন্তু এখানেও কিছু কোরআনের আয়াত বলেছেন। দ্যাটস ওয়াই আমি ওনাকে একটু পছন্দ করি, কারণ আমি এই নিজেও ওই জিনিসটা 2 বেলা চর্চা করি। আমি বুঝি যে এটাই একমাত্র আমার মুক্তির পথ অ্যাজ এ মুসলমান হিসাবে আমি মনে করি, এবং আমি মনে করি আমার দিস ইজ মাই লাস্ট ডে। হারুন ভাইকে একজন আল্লাহ মানুষ হিসেবে আমি ওনার কাছে উত্তর চাবো না।
ওনাকে শুধু একটা কথা জিজ্ঞেস করব, জাস্ট ওনাকে চিন্তা করতে হবে কিছুক্ষণের জন্য যে উনি জাতির পিতার কন্যা শেখ হাসিনা। এক রাতে ওনার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে, শুধু পরিবারকে না, ওনার আত্মীয় স্বজন, এই যে আমাদের হেলাল ভাইয়ের আব্বা, শেখ পরশ, তাপসের আব্বা, আবুল হাসান আবদুল্লাহ ভাইয়ের পুরো পরিবার, শেখ মনি ভাই, সবাইকে মেরে ফেলা হয়েছে কিন্তু। হ্যাঁ, এবং নেত্রী দেশে এসে, আমরা সাথে ছিলাম তখন, বাচ্চা ছিলাম, 32 নম্বরে ঢুকে একটু নামাজ পড়তে চেয়েছিলেন, তখন ওনাদের দল ক্ষমতা ছিল, জিয়াউর রহমান সাহেব ছিলেন, নামাজটা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি, চিৎকার দিয়ে কেনেছিলেন আমাদের সামনে। তারপরে আসেন সেকেন্ডারি, আসেন ওগুলি বাদ দেন, তারপরে তো অনেক ঘটনা ঘটেছে। আমরা 49টা লাশ এই হাত দিয়ে দাফন করেছি আমরা, 75 থেকে 2096 পর্যন্ত আমি নিজে হাতে দাফন করেছি, এবং লাশ নিয়ে কবরস্থান যেতে পারিনি। আমাদেরটা বাদ দেন, ঠিক আছে। এইভাবে নেত্রীর জায়গাটা আসেন, শেখ হাসিনার জায়গায় আসেন, দুইটা বোনের জায়গায় আসেন, সেকেন্ডারি যেটা আসেন, যে এরপরে আমরা ক্ষমতা আসলাম, ক্ষমতা আসার পর বিএনপি আবার 2001 ক্ষমতা আসলো। 2001 ক্ষমতা এসে 21শে আগস্টের মতো একটা ঘটনা ঘটলো, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন আইবি রহমান। আজকে পাপনকে আপনি কি জবাব দেবেন? হ্যাঁ, আমি যেমন ওর সাথে কথা বলি, আমরা পার্সোনাল বন্ধু, ওনার চাচির এই চেহারা, চোখটা আমার কাছে ভাসে। এত কিছুর পরেও কিন্তু আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এবং রাগও হয় আপার উপরে। আমি আপাই বলি, কারণ উনি আমার কাছে মাতৃতুল্য, শেখ হাসিনা। হাউ ইজ ইট পসিবল? আমার মনে হয় যে ধৈর্যের পরীক্ষা আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন, বারবার কোরআনে বলেছেন এই কথা, হাদিসে বলেছেন। আমার বিশ্বাস ধৈর্যের পরীক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী মাতৃতুল্য শেখ হাসিনা ইহকালে এবং পরকালে দুই কালেই পার হয়ে যাবেন। দেখেন, এরপরেও উনি কিন্তু ম্যাডাম খালেদা জিয়াকে ফোন করেছেন 13-14-তে। ফোনের উত্তর কি, উনি আমার মুরব্বী মানুষ, আমি কমেন্টস করতে চাই না, ফোনের উত্তর কি ছিল আপনি দেখেছেন। তারপরে কিন্তু কোকো রহমান মারা যাওয়ার পরে, হ্যাঁ, একজন মা হিসাবে প্রধানমন্ত্রী হিসেবে গেছিলেন, সেখানে কারা ওনাকে ওখান থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে, এটাও আপনি দেখেছেন। সো থিং ইজ দ্যাট, যেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আন্দোলন করো, দরকার হলে আমার বাসা পর্যন্ত আসো, চা খাওয়াবো, সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিল ছাত্রদল, 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। কিভাবে এই স্লোগান আসে? 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার মানে কি? বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে 75-এ, এটা আওয়ামী লীগের সব কর্মী মেনে নিব? আমরা কি শুধু মরার জন্যই তৈরি হয়েছি? আমাদের রক্ত কি রক্ত না, নর্দমার ময়লা পানি? আমাদেরটা রক্ত। আমি বলছি না যে আমাদের দ্বারা কারোর ক্ষতি হয়নি, বিএনপির হয়তো অবশ্যই ক্ষতি হয়েছে, আমি সেটাকে সাপোর্ট করি না। আর সাপোর্ট করি না দেখেই তো মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। ওনারা যা করেছেন তাই আমরা করবো, এটা তো হতে পারে না। কিন্তু ওনাদের সাথে এমন কিছু দল আছে যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধের সময় 30 লক্ষ শহীদকে যখন মারা হয়েছে তখন তারা ওই পক্ষে ছিল, 2 লক্ষ মা বোনের সম্মান নিয়েছে, তারা ওই পক্ষে ছিল। এবং তাদের একজন কেন্দ্রীয় নেতা টুকু সাহেব একটা বক্তব্য দিয়েছেন, জামাত ইসলাম যেই ভাষায় থ্রেট করলো টুকু সাহেবকে, যেভাবে সে কথা বলে, আমি দেখলাম বিএনপির কোনো নেতা একটা কথা বলেন না। তার মানে হাউ মাচ দে আর পাওয়ারফুল ইন বিএনপি, অ্যান্ড বিএনপি কত % ডিপেন্ডেন্ট তাদের উপরে। হ্যাঁ, তো এই জিনিসগুলি আমি হারুন ভাইয়ের সাথে একটা কথা বলবো, যে ওনার জায়গায় এসে একবার চিন্তা করেন, যে মহিলা তার সমস্ত কিছু হারিয়েছে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে এতবার, 21শে আগস্টের মধ্যে ঘটনা, তারপরেও কিন্তু উনি চেষ্টা করেছেন। সো শুধু চেষ্টা, গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব কি শুধুই শেখ হাসিনার, শুধুই আওয়ামী লীগের, অন্য কারোর দায়িত্ব নাই? আমি এই প্রশ্নটা করতে চাই। ঠিক আছে, জি, শামীম ভাই অনেক কথাই বলে ফেলেছেন। যেভাবেই হোক, 1975 সালের 15 আগস্ট নিঃসন্দেহে এটা একটা বড় ট্র্যাজেডি আমাদের দেশের জন্যে। কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে বিএনপিকে জড়ানোর চেষ্টা করা যখন বিএনপির জন্মই হয়নি, খুব দুঃখজনক। এবং 75-এর 15 আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল ইতিমধ্যে বিচার হয়েছে, অনেকের দণ্ড হয়েছে, সাজাও হয়েছে, যারা পালিয়ে আছে তাদেরকে ঘিরে আনার চেষ্টা করছে। 2004 সালের যে 21শে আগস্ট, এটাও নিঃসন্দেহে বিএনপি তৎকালীন সময় ক্ষমতায় ছিল এবং এটা নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা, এবং এইটা আপনার কোনো গ্রহণযোগ্য তদন্ত হয়নি। এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। 21শে আগস্টের যে ঘটনা, সেটা নিয়ে কাহার আকাউন্ট, একজন মানে যিনি আওয়ামী লীগের এমপি নমিনেশন চেয়েছিলেন, রিটায়ারমেন্টে যাওয়ার পর তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে তাকে তদন্ত কর্মকর্তার দায়িত্ব, তো অফিসে থাকার পরও কেন তাকে দায়িত্ব দিতে হবে, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। নিঃসন্দেহে 21শে আগস্টের ঘটনা নিন্দনীয়, কোনো সন্দেহ নাই। এবং 21শে আগস্টের যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে, সেখান থেকে যেখানে সিকিউরিটি ব্যবস্থা সমস্ত কিছু করা হয়েছিল, এগুলো গণমাধ্যমে এসছে, আমি এগুলো পুরোনো জায়গাতে আলোচনা করতে চাই না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার যে সংলাপটি হয়েছিল, এই সংলাপ তো আপনার গোপন আলাপ, এটা ফাঁস হওয়ার কথা না, এটা একটা অপরাধ। আপনার আমার সাথে গোপনে কি আলাপ হচ্ছে সেটা ফাঁস হওয়া নিঃসন্দেহে অপরাধ, তৎকালীন সময়ের আইন অনুযায়ী, এখনও আইন অনুযায়ী অপরাধ। এবং সেটা ফাঁস করলো কেন? এখানে সরকারের সদিচ্ছার অভাব আছে। বেগম খালেদা জিয়া কখনোই বলেনি
যে সংলাপে বসবেন, আলোচনায় বসবেন। যখন উনি ফোন করেছেন তখন বিএনপির কর্মসূচি চলছে, বলছে আমার আগামীকালকে সন্ধ্যায় কর্মসূচি সমাপ্ত হবে, তারপরে আপনি সময় দেন, আমার দলবল নিয়ে আপনার সাথে যারা যাব, যে আপনার সাথে সংলাপে বসবো, সংলাপ আলোচনা করেই সমাধানের পথ বাইর করব। উনি সুস্পষ্টভাবে বলেছে সংলাপটা গোটা আওয়ামী লীগের জায়গা থেকে একটা সমস্যা কি, স্বামীবাদের জায়গা থেকে, যে সত্য জিনিসগুলোকে ওনারা, ওই যে আমি বললাম যে মানুষ খুব তর্কপ্রিয়, এটা কোরআনের আয়াতে বলছে যে মানুষ খুব তর্কপ্রিয়, তর্ক করতে চায়, কিন্তু আসলে বিষয়গুলো সদিচ্ছার ব্যাপার। যে আজকে আপনার ওই সময় যে পরিস্থিতিতে দাঁড়িয়েছিল, বেগম যে কখনোই বলেনি যে আমি কোনো সংলাপ করব না, আমি কোনো আলোচনায় বসবো না। ওই টেলিফোন সংলাপটা আপনি ডিটেলস শুনেন, ওনারা ওই অংশটুকু শুনেন। কোকো মারা গিয়েছে, কোকোর ওখানে যাবে প্রধানমন্ত্রী, এটা কেউ ভাবেওনি এবং উনি তার আগে কোনো নোটিশও করেননি। যাই হোক, সেটা নিয়ে একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে এটা নিয়ে আমাদের দলের মধ্যে থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই সমস্ত আলোচনা বাদ দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ, বিএনপি জন্ম হয়েছে 15ই আগস্টের পর, যে কারণে বিএনপি যে কর্মসূচি, এবং নিঃসন্দেহে জিয়াউর রহমানও কিন্তু আপনার অনাকাঙ্ক্ষিত বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করি না। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ। সে দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, রণাঙ্গনে যুদ্ধ করা এবং দেশের ক্রাইসিস মুভমেন্টে দেশের দায়িত্ব নেওয়া, দেশে একদলীয় শাসন কায়েম হয়েছিল, সে পত্রপত্রিকার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, সেই জায়গাগুলো থেকে পুনরায় দেশকে পুনরুজ্জীবিত করা, নতুন প্রাণ দেওয়া, নতুন জীবন দেওয়া এবং একটা বহুদলীয় গণতান্ত্রিক পথ উন্মুক্ত করা, এই কাজগুলো জিয়াউর রহমান করে গেছে, কোনো সন্দেহ নাই। তো সেই জায়গা স্বাভাবিক কারণে জিয়াউর রহমান কিন্তু মানুষের কাছে এই জায়গা থেকে অমর হয়ে আছেন, যে উনি একটা নতুন রাজনৈতিক দর্শন দিয়ে গেছেন, বাংলাদেশে বহু মত এবং পথকে রাজনীতি করার পথ উন্মুক্ত করে দিয়ে গেছেন। সেটা এখন স্তব্ধ হয়ে গেছে, সেটা এখন বন্ধ হয়ে গেছে। নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় আসতে হবে। বিএনপি 79-এ নির্বাচন করেছে, বিএনপি আন্দোলন করে আবার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসে 91 সালে নির্বাচন করেছে, 1996 সালে নির্বাচন করেছে, 2001 সালে নির্বাচন করেছে। নির্বাচনগুলো নিয়ে খুব বেশি আপনার বিতর্ক নাই। বিতর্ক শুরু হয়েছে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিলুপ্ত করে দেওয়ার পর থেকে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে দলীয় সরকারের অধীনে যে গ্রহণযোগ্য নির্বাচন বা আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে বা স্থানে যারা আমরা অংশগ্রহণ করতে চাই তাদের কাছে যেটা গ্রহণযোগ্য হবে না, এটা কিন্তু গত 50 বছর ইস্টাবলিশ। যে কারণে হ্যাঁ, আমার মাথায় অসুখ হয়েছে, তার জন্য তো আমি মাথা কেটে ফেলবো না, আমি মাথার চিকিৎসা করাবো। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে বিতর্কটা হয়েছিল KM হাসানের বিচারের বয়স বাড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে, যেখানে গোটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভণ্ডুল হয়ে গেল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দুর্বলতার জায়গাগুলো তো আমি পরবর্তীতে সেটাকে আরও শক্তিশালী করতে পারতাম। কিভাবে এটাকে আরও রিচ করা যায়, দুর্বলতাগুলো কিভাবে আমি ঠিক করতে পারি, সেটা বাদ দিয়ে গোটায় বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে KM হাসানকে মানবো না, তার পরিবর্তে এখন সরকার ক্ষমতায় থাকবে, মন্ত্রিপরিষদ ক্ষমতায় থাকবে, সংসদ থাকবে, তাদের অধীনে নির্বাচন করতে, এটা হয় আপনার? এটা হয়? আওয়ামী লীগ, জামাতে ইসলাম সবাই মিলে তো দীর্ঘ 172 দিন হরতাল করেছে, কত সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, কত মানুষের প্রাণ গিয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য। তা আজকে সেই জায়গাতে আমাকে চিন্তা করতে হবে যে আমরা যদি সত্যিকার অর্থেই এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি, যে নির্বাচনের মধ্য দিয়ে একটা যে ক্ষমতায় থাকুক না কেন, আজকে আওয়ামী লীগ যদি এটা ডিস্টাবলিশ করতে পারতো 2014 সাল থেকে 2018 সাল থেকে এই পর্যন্ত স্থানীয় জাতীয় নির্বাচনগুলো, যে হ্যাঁ এখানে অংশগ্রহণ নির্বাচন হচ্ছে, নির্বাচন নিয়ে মেজর কোনো অভিযোগ নাই, তাহলে তো আজকে প্রশ্ন আসতো না। যেটা বলেছে 2014 সালের আগে যে বিএনপি ট্রেন মিস করেছে, সংবিধান, শুধু সংবিধানকে নির্বাচনের জন্য, সংবিধানও তো আরও আপনার রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে, মৌলিক অধিকারগুলো আছে, সেগুলো তো সংবিধানের সেই জায়গাগুলো সরকার মানছে, সরকার প্রতিপালন করছে। শুধু নির্বাচনের সময় আসলে বলছে যে সংবিধানও যে নির্বাচন হবে, কিন্তু সংবিধানের যে মৌলিক অধিকারগুলো, সবার সমাবেশ করার অধিকার, মত প্রকাশের অধিকার, এই জায়গাগুলো যে আজকে আপনার একেবারেই খড়গ নেমে গেছে, সেগুলোর দিকে আজকে সরকারের কোনো দৃষ্টি নাই। জি, একদম শেষ প্রসঙ্গ, সেটা হচ্ছে যে আপনি ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছেন এবং এত কিছুর পরে চড়াই উতরে পেরিয়ে আওয়ামী লীগ আজকে আছে। তো ইভেনচুয়ালিতে এটা তো ঠিক যে সব কিছু যে সংকট জাতীয় জীবনে, রাজনৈতিক বলেন, অর্থনীতি বলেন, এগুলোর দায়িত্ব তো সরকারের উপরেই। এবং একটা সংলাপের ব্যাপারে আপনারা দুজনও বলছেন যে এটা প্রয়োজন আছে, কিন্তু সেরকম মনোভাব, অ্যাটিটিউড, সেরকম অ্যাপ্রোচ তো কথাবার্তায় মনে হচ্ছে না। সংবিধানের কথা বারবার বলা হচ্ছে এবং বলা হচ্ছে ইলেকশন কমিশনই করবে। আসলে কি পলিটিক্যাল স্টেলমেটের মাধ্যমে কোনো অবসান? আমার মনে হয় যে সংলাপ চলছে, সংলাপ যে চলছে না যে তা না, কিন্তু হ্যাঁ বিএনপির মধ্যে আমার দুটো ধারা কাজ করছে। একটা হচ্ছে বিএনপির যারা দেশে থেকে বিএনপি করছেন, সিনিয়র বিএনপির মোস্ট লিডারশিপ, হ্যাঁ তারা নির্বাচনে যেতে চান, আর অনেকে হয়তো নির্বাচনে যেতে চান না, কারণ নির্বাচনে গেলে ওনাদের ধারণা ওনারা ক্ষমতায় আসতে পারবেন না। বাট
যিনি যেতে চান না তার দরকার 151 সিট, বিকজ হি ইজ কনভিক্টেড অ্যান্ড ইন্টারন্যাশনালি, মানে সে কনভিক্টেড মানি লন্ডারিং সহ বিভিন্ন কারণে। এবং আমি জানি না হারুন ভাই বলেছেন, কারণ হারুন ভাইকে অনেকভাবে চাপ দেওয়া হয়। হারুন ভাইয়ের মতো লোক 16 জনকে নিয়ে যে এই কথা বলবেন, এটা আমার কাছে মানে গ্রহণযোগ্য না। কারণ যে এখানে জজবিয়ার নাটক সাজানো হয়েছে, সাথে সাথে পানি দিয়ে সবকিছু মুছে দেওয়া হয়েছে 21 আগস্টের ঘটনা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। আর বলছেন জিয়াউর রহমান সাহেব জড়িত না। হ্যাঁ, তো ফারুক রশিদদেরকে ওই বিদেশে যে অ্যাম্বাসেডার বানিয়েছিল কে? ওদেরকে নিয়ে এসে দেশে আবার যে আপিল করলো যে বাংলাদেশে এনে থেকে বড় পোস্টিং দিল কে? আপনি একটা খুনিকে পোস্টিং দিবেন বিদেশে, দেশে এনে আবার 15 জনে 96 যে 15 জন ইলেকশন হলো, বিরোধী দলের আসনে কাকে বসানো হলো? জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধ ছিলেন, ওনারা বলছেন, স্বাধীনতা ঘোষক ছিলেন, ওনারা বলছেন, আমরা বলছি না, দেশবাসীও বলছে না। আবার উনি কিন্তু যে স্বাধীনতার বিরোধিতা করেছিল, শাহজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন বাংলাদেশে 30 লক্ষ শহীদের রক্তের পা দিয়ে এবং আলিম সাহেবের মতো লোক দেখে। বাট থিং ইজ দ্যাট বিএনপির ভিতরে একটা ভয় ঢুকেছে এই কারণে, দেখেন এই করোনা পিরিয়ডে যখন মানে ত্রাহিতাই অবস্থা সারা বিশ্বে, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2,80,000 পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন। উনি নিজে ব্যক্তিগতভাবে দেন নাই, সরকার দিয়েছে জমি সহ প্রায় 8,70,000 পরিবারকে এই পর্যন্ত, হ্যাঁ, মাথার উপরে ছাদ এবং পায়ের তলে জমি দেওয়া হয়েছে। তো ধরেন যদি 5 জন করে ধরি, 5,40 লক্ষ মানুষ। তা আমি একটা কথা বলতে চাই, অনেক ধরনের খেলা চলতেছে বাংলাদেশকে নিয়ে, বহু ধরনের খেলা, কিচ্ছু করতে পারবে না শেখ হাসিনাকে, এই কারণে পারবে না। এই 40 লাখ লোকের, কোরআনে আছে জানাজার মধ্যে 40 জন মানুষের দোয়া পড়লে একজনে কবুল হয়। এই 40 লাখ লোকের একটা হাত যদি কবুল হয়, আমার বিশ্বাস আল্লাহ রহমানুর রহিম, গাফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ হাসিনাকে 21 বার মারার চেষ্টা করেছে, তো আরো 21 বার মারার চেষ্টা করো, কিচ্ছু হবে না। কারণ শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না, উনি বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের সম্পদ। ওনারা কনফিডেন্ট ওনাদের অবস্থান, ওনাদের জনপ্রিয়তা সম্পর্কে। না, ঠিক আছে। এখানে সর্বশেষ আমার যেটা বক্তব্য, যে আওয়ামী লীগের লাইনেই তারা কথা বলবে, কিন্তু জাতি প্রত্যাশাই আছে, জাতি সংঘাত চায় না, জাতি সংঘর্ষ চায় না, জাতি অবশ্যই একটা অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমাদের রাজনৈতিক যার যার দর্শন, আমরা তাদের মতো কথা বলবো, এটা স্বাভাবিক, এটা আমাদের সুযোগ থাকতে হবে, জায়গা থাকতে হবে। আমি সর্বশেষে যেটা বলবো যে অবশ্যই এখানে আমাদের যে সমস্ত বিষয়গুলো আমাদের ক্ষত সৃষ্টি করেছে, সেই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। প্রকৃত যারা অপরাধী তাদের কাজকে, জিয়াউর রহমানকে 15 আগস্টের হত্যাকাণ্ডের কথা বলা হয়, আজকে মহাজোটের শরিক জেনারেল এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, ফ্রিডম পার্টি তার সময় তৈরি হয়েছে। কর্নেল ফারুক, কর্নেল রশিদরাকে সারা বাংলাদেশের সভা সমাবেশ করার অবাধ সুযোগ করে দিয়েছে। ইভেন আজকে 15 আগস্টের সময় যারা তৎকালীন সময়ে শেখ মুজিব হত্যা হওয়ার পর যারা ক্যাবিনেট ফর্ম করেছিল, যারা তৎকালীন সংসদে ছিল, তাদের পরিবারের আজকে অনেকেই পার্লামেন্টের সদস্য আছে। আজকে যারা শেখ মুজিব হত্যার প্রেক্ষাপট তৈরি করেছে, তারাই আজকে মহাজোটের শরিক। সুতরাং শেখ মুজিব হত্যাকাণ্ডকে নিয়ে কথা বলতে গেলে একদিন আলাদাই বিষয় নিয়ে আলোচনা করেন। ইতিহাস থেকে আমরা যতটুকু জানি আমি ততটুকু সঠিকভাবে তুলে ধরবো। আমি সবশেষেই বলবো যে আমরা চাই যে বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হোক, এইটি জনগণের প্রত্যাশা, জনগণের দাবি। ধন্যবাদ জনাব হারুন রশিদ। আমার প্রত্যাশা হচ্ছে হারুন ভাইয়ের একটা মতলোক ভদ্রলোকে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান বানানো। জি, ধন্যবাদ জনাব একেএম শামীম ওসমান। আপনাকেও দুজনকে অসংখ্য ধন্যবাদ এই গভীর রাতে আমাদের সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দুজনেই রাজনৈতিক আলোচনা পক্ষ বিপক্ষ রয়েছে, কিন্তু একই সঙ্গে তারা সংলাপের প্রয়োজনীয়তার কথা বলেছেন এবং জাতীয় ঐক্যের কথা বলেছেন। জাতীয় জীবনে যে সংকটগুলো আছে সেসব সমাধানের জন্য এই সমঝোতা, এই সম্প্রীতি, এই যোগাযোগ প্রতিষ্ঠা হওয়া দরকার এবং সবশেষে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গ তারা আশাবাদী দুপক্ষই। আশা করছি আপনাদের এই অনুষ্ঠান আপনারা ভালো লেগেছে। আবারও তাদেরকে সময় পেলে আমন্ত্রণ জানাবো। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি চাইলে আপনারা অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। দেখা হবে আবার পরের অনুষ্ঠানে।